ভগবান রাম বললেন, আমার কৃপা পেতে গেলে আগে সীতার কৃপা পেতে হবে, কৃষ্ণের কৃপা পেতে গেলে আগে রাধার কৃপা পেতে হবে, গৌরের কৃপা পেতে গেলে আগে নিত্যানন্দের কৃপা পেতে হবে। তাই যদি আমার কৃপা পেতে চাও তাহলে আগে আমার সীতার কৃপা পেতে হবে। রাবণ বললেন, প্রভু কি করলে মা সীতার কৃপা হবে? বললেন, চিন্তা করবে না হে রাজা দশানন, আর কয়েকদিন পরে আমি রাম, লক্ষ্মণ আর সীতা এই তিনজন 14 বছরের জন্য বনবাসে চলে যাব। সেই 14 বছরের বনবাসে তার মধ্যে 11 মাসের মতো আমি আমার সীতাকে তোমার লঙ্কাতে পাঠিয়ে দেব। হরি হরি বল। তুমি এসে আমার সীতাকে হরণ করে নিয়ে যাবে, সারা সমাজ জানবে রাবণ সীতাকে হরণ করেছে। কিন্তু পণ্ডিত ভক্তগণ পণ্ডিতগণ জানবে যে রাবণ সীতা দেবীকে হরণ করতে পারতই না যদি রামচন্দ্র অনুমতি না দিত। হরি হরি বল। তাই আমার অনুমতিতে তুমি আমার সীতাকে হরণ করে নিয়ে যাবে। আমি তোমাকে আশীর্বাদ করে বলছি, এ কথা বাবা ভোলেনাথ জানে, তিনি তত্ত্ব সম্রাট। তাই তিনি রামচন্দ্রের অভিনয়টা দেখে হাসছে আর হাতে তালি দিচ্ছে আর বলছে তোমার অ্যাক্টিংটা ভালো হচ্ছে। আর মা সতী, তিনি বড় বাড়ির মেয়ে, দক্ষ রাজা, এত বড় মন্ত্রীর তিনি মেয়ে, তো দক্ষ রাজার মেয়ে, ও অহংকারী ব্যক্তির মেয়ে, কথায় কথায় চ্যালেঞ্জ করে। বলে উঠলেন, আচ্ছা স্বামী, একটা কথা বলবো, সারা রাত্রি যে রামের কথা শুনলাম সেই রাম, আর এই যে জঙ্গলে যে কাঁদছে এই রাম, এই দুটো রাম কি একই ব্যক্তি না আলাদা আলাদা ব্যক্তি? শিব ঠাকুর বললেন, যে রামের কথা আমরা শুনেছি সেই রাম, আর জঙ্গলে যিনি কাঁদছেন এই রাম একজনই ব্যক্তি। বললেন, অসম্ভব, রাম ভগবান হতেই পারে না। ভগবান যিনি হবে তিনি কি জানবে না যে তার সীতাকে রাবণ তুলে নিয়ে গেছে? যদি রামচন্দ্র জানে তাহলে গাছকে জিজ্ঞাসা করছে কেন? যদি রামচন্দ্র জানে তাহলে পাখিকে জিজ্ঞাসা করছে কেন? তাহলে নিশ্চয়ই রামচন্দ্র অন্তর্যামী নয়। আর অন্তর্যামী নয় বলেই বারবার বলছে আমার সীতা কোথায়, সীতা কোথায়। তাই আমি চ্যালেঞ্জ করে বলছি, ভগবান রাম যে ভগবান নয় আমি তা প্রমাণ করে দেব। হরি হরি বল। আমি তোমার রামের কান্না বন্ধ করে দেব, আমি প্রমাণ করে দেব। শিব ঠাকুর বলছে, সতী ভগবানের সঙ্গে চ্যালেঞ্জ করতে যাবে না। কিন্তু কোনো কথা না শুনে সতী বললেন, দেখো আমি এক্ষুনি তোমার রামের কান্না বন্ধ করে দিচ্ছি। এই বলে সতী, তিনি সীতা সাজলেন মা। সতী সাজলেন সীতা। মা সতী সীতা সেজেছে, সীতার মতো চুল, সীতার মতো রং, সীতার মতো ঢং, সবকিছু সীতার মতো সেজে। আর রামচন্দ্র যেখানে কান্নাকাটি করছিল, মা সতী গিয়ে তার সামনে দাঁড়িয়ে বলছে, বলি এই তো আমি এসে গেছি, 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 আর কাঁদিতে হবে না গো, এই তো আমি এসে গেছি, আর কাঁদিতে হবে না গো, এই তো আমি এসে গেছি, আর কাঁদিতে হবে না গো। হাসিতা হাসিতা বলে, আর কাঁদিতে হবে না গো, হাসিতা হাসিতা বলে, আর কাঁদিতে হবে না গো, এই তো আমি এসে গেছি। একবারে কাঁদবেন না। রামচন্দ্রকে বলছেন, মা সতী সীতা সেজে নিয়েছে, আর সীতা সেজে রামচন্দ্রকে বলছে আপনি কাঁদবেন না, আমি আপনার সীতা, আমি আপনার সীতা, আমি চলে এসেছি, আর আপনি কাঁদবেন না। আমি আপনাকে পরীক্ষা করছিলাম আপনি আমাকে কতটা ভালোবাসেন। আমি একটু গাছের আড়ালে লুকিয়েছিলাম, আপনি পাখিকে জিজ্ঞাসা করছেন, হাতিকে জিজ্ঞাসা করছেন, আমার খুব ভালো লেগেছে, আপনি আমাকে সত্যির ভালোবাসেন, আর কাঁদবেন না, এই আমি চলে এসেছি। এই বলে যেই রামচন্দ্রের সামনে দাঁড়িয়েছে, অমনি ভগবান রামচন্দ্র দুহাত দিয়ে চোখের জলটাকে মুছে নিচ্ছেন। আর দুহাত দিয়ে চোখের জলটা যখন মুছে নিচ্ছেন, মা সতী ভাবছে তাহলে আমি চ্যালেঞ্জে জিতে গেছি। আমার স্বামীর সঙ্গে যে চ্যালেঞ্জ করেছিলাম তোমার রামের কান্না আমি বন্ধ করে দেব, তাহলে আমি চ্যালেঞ্জে জিতে গেছি, এটা সতী মনে মনে ভাবছে। আর বাবা হরি বল, প্রভু রামচন্দ্র দুহাত দিয়ে চোখের জলটাকে মুছে নিয়ে আর হাত জোড় করে বলছেন, মা তুমি আমার প্রণাম নাও, তোমার স্বামী ভোলেনাথ ভালো আছে তো? ও মা, তোমার স্বামী ভোলেনাথ ভালো আছে তো? যেই বলেছে মা সতী নিজের দিকে তাকাচ্ছে, ভাবছে বিউটি পার্লারে ১৫০০ টাকা খরচা করে সেজে এসেছি,
আমি সীতা সেজে এসেছি পার্লার থেকে, সীতার মতো রং, সীতার মতো ঢং, সবকিছু সীতার মতো। আর ইনি আমাকে দেখেই বলছে আপনার স্বামী ভোলেনাথ ভালো আছে তো? তাহলে কি ব্যাপারটা হলো, কোথায় ভুল রয়ে গেল? তখনই চমকে গিয়ে বলছে মানে বলছি আপনি কি করে জানলেন যে আমি আপনার সীতা নই? রামচন্দ্র বললেন, মা, ও মা, যিনি আমার সীতা তিনি আমার পেছনে দাঁড়ায়। তুমি কেমন সীতা মা যে রামের আগের দিকে দাঁড়িয়ে আছো? সীতা হচ্ছে ভক্তি, আর ভক্তির পেছনে কে দাঁড়িয়েছে না লক্ষণ। আগে লক্ষণ, তারপরে সীতা, তারপরে রাম। লক্ষণ হচ্ছে গুরু তত্ত্ব, আগে গুরু, তারপরে সীতা হচ্ছে ভক্তি। গুরুর কৃপার পরে হবে ভক্তি, আর ভক্তির পরে হবে ভগবান। তুমি কেমন সীতা যে রামের আগের দিকে দাঁড়িয়ে আছো? সীতা সেজেছ, সীতার অভিনয়টা রিহার্সাল করতে তোমার মনে নেই। এই কথা যেই বলেছে, মা সতী তাড়াহুড়ো করে ছুটে পালাচ্ছে। আর এদিকে বাবা ভোলেনাথ তিনি বসে আছেন কৈলাস পর্বতে। যেই সতী ঢুকেছে অমনি ভোলেনাথ চোখ খুলে বললেন, কি ব্যাপার, সব ঠিক আছে তো? সব ঠিক আছে? মা সতী বললেন, হ্যাঁ সব ঠিক আছে। তা কি হলো ওখানে? কি আর হবে? আপনি যাকে দিন রাত্রি প্রণাম করেন সে তো আমাকে প্রণাম করলো। আপনি যাকে প্রণাম করেন সে আমাকে প্রণাম করলো। বলে তারপর কি হলো? বলে তারপর আর কি হবে, আমি তাড়াতাড়ি আপনার কাছে চলে এলাম। এই বলে দিয়ে মা সতী শিব ঠাকুরের বাম দিকে বসতে যাবে, আর বাবা ভোলেনাথ বাম দিকের আসনটাকে চেঞ্জ করে ডান দিকে করে দিয়েছে। প্রতিদিন বাঁ দিকে বসে, স্বামীর বাঁ দিকে স্ত্রী বসবে, এটাই নিয়ম। বাঁ দিকে যেই বসতে যাবে ভোলেনাথ আসনটাকে চেঞ্জ করে ডান দিকে করে দিয়েছেন। ও গো ঝিয়ের পেটে মায়ের জন্ম, বলি তোমরা ভেবে করবে কি? ওই চাঁদের গায়ে চাঁদ লেগেছে, তোমরা ভেবে করবে কি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে, তোমরা ভেবে করবে কি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে। ও গো ঝিয়ের পেটে মায়ের জন্ম, ঝিয়ের পেটে মায়ের জন্ম, তোমরা ভেবে করবে কি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে, তোমরা ভেবে করবে কি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে, চাঁদের গায়ে চাঁদ লেগেছে। বলি 6 মাসের এক কন্যা ছিল, আর 9 মাসে তার গর্ভ হলো গো। বলি 11 মাসে 3টি সন্তান, ও গো 11 মাসে 3টি সন্তান, ও গো 11 মাসে 3টি সন্তান। 11 মাসে 3টি সন্তান। বলি কোনটা করবে ফকিরি? উরুধর চাঁদের গায়ে চাঁদ লেগেছে, তোমরা ভেবে করবে কি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে, চাঁদের গায়ে চাঁদ লেগেছে, চাঁদের গায়ে চাঁদ লেগেছে। এবার মায়েরা দেখুন, ভক্তিমতী মায়েদের জিজ্ঞাসা করব, মা, মা দুর্গার কটা ছেলে আর কটা মেয়ে? আঙুলে দেখান, কটা ছেলে কটা মেয়ে? 2টো ছেলে আর 2টো মেয়ে। কি কি মেয়ে দুটোর নাম? লক্ষ্মী আর সরস্বতী, তাই তো? ঠিক বলছি? আচ্ছা, মা দুর্গার মেয়ে হচ্ছে লক্ষ্মী আর সরস্বতী। এবার মা দুর্গাকে সৃষ্টি করেছেন 3 জন দেবতা। মহিষাসুরকে বধ করবার জন্য 3 জন দেবতা সৃষ্টি করলো মা দুর্গাকে। এক হচ্ছে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। এবার মহিষাসুরকে বধ করে মা দুর্গা গিয়ে ব্রহ্মাকে বলছে, আপনি আমাকে গ্রহণ করুন। ব্রহ্মা বললেন, তোমাকে আমি সৃষ্টি করেছি, মানে তুমি আমার মেয়ে, আমি তোমার বাবা।
মা গিয়ে আবার বিষ্ণুকে বলছেন, আপনি আমাকে গ্রহণ করুন, না তোমাকে আমি সৃষ্টি করেছি, তুমি আমার মেয়ে, আমি তোমার বাবা। তখন ভোলেনাথকে গিয়ে বলছে, আপনি আমাকে গ্রহণ না করলে আমি মরবো। ভোলেনাথ বললেন, তুমি আমাকে পেতে পারবে, তোমাকে 108 বার দেহটা পাল্টাতে হবে। তাহলে ভালো করে লক্ষ্য করে বিচার করে দেখুন, ব্রহ্মা হচ্ছে বাবা, ভগবান বিষ্ণু হচ্ছে বাবা, এরা দুজন হচ্ছে বাবা। আর শিব ঠাকুরকে তিনি 108 বার দেহ পাল্টে তারপরে বিয়ে করলেন। তাহলে ব্রহ্মা যদি বাবা, বিষ্ণু যদি বাবা হয়, তাহলে মা দুর্গার বাবা হচ্ছে বিষ্ণু। আর বিষ্ণুর স্ত্রীর নাম কি? বিষ্ণুর পায়ের কাছে কে বসে থাকে সব সময়? মায়েদের জানা উচিত, আপনারা লক্ষ্মীর ভান্ডার নিচ্ছেন। হ্যাঁ, মা লক্ষ্মী দেবী। তাহলে ভগবান বিষ্ণুর স্ত্রী হচ্ছে লক্ষ্মী। 1 মিনিট আগে আপনারা বললেন কি, বিষ্ণুর স্ত্রী যদি লক্ষ্মী হয়, তাহলে বিষ্ণু মা দুর্গার কে হয়? বাবা। তাহলে বাবার স্ত্রী কে হবে? আমার বাবার স্ত্রী আমার কে হবে? মা হবে না? তাহলে আপনি এক্ষুনি বলছেন মা দুর্গার মেয়ে হচ্ছে লক্ষ্মী, আবার এক্ষুনি মা লক্ষ্মী মা দুর্গার মা হয়ে গেল। ঝিয়ের পেটে মায়ের জন্ম, তোমরা ভেবে করবে কি? হরি বল। চাঁদের গায়ে চাঁদ লেগেছে, তোমরা ভেবে করবে কি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে, চাঁদের গায়ে চাঁদ লেগেছে, চাঁদের গায়ে চাঁদ লেগেছে। ও যে ঘর আছে তার দুয়ার নাই, আর লোক আছে তার বাক্য নাই গো, বলকে তাহারে আহার যোগায়, কে বাদাই সন্ধ্যাবাতি। আহার যোগায় কে বাদে সন্ধ্যেবাতি, কে তাহারে আহার যোগায় কে বাদে সন্ধ্যেবাতি। বলি ফকির লালন ভেবে বলে, দেখো ছেলে মরে মাকে ছুলে গো, ছেলে মাকে ছুঁয়ে দিলে মরে যায়, অথচ মায়ের কোলেই ছেলে থাকে, মায়ের কোলে ছেলে খায়, মায়ের কোলে ছেলে হিসি করে, ঘুমোয়। অথচ এখানে বলছে ছেলে মরে মাকে ছুলে। তা সেই মাকে আর সেই ছেলেকে না, মা হচ্ছে সমুদ্র আর ছেলে হচ্ছে নুন। সমুদ্র থেকে নুন সৃষ্টি হয়, তাহলে সমুদ্রের গর্ভ থেকে যে নুনের সৃষ্টি হলো, এই 1 মুঠো নুন সমুদ্রের জলে ফেলে দিলে বলে হরিবোল হয়ে যাবে। হরি হরি বল। বলি এই কয় কথার তত্ত্ব নইলে, আহা এই কয় কথার তত্ত্ব নইলে, ও গো এই কয় কথার তত্ত্ব নইলে তার হবে না ফকিরি। চাঁদের গায়ে চাঁদ লেগেছে, তোমরা ভেবে করবে কি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে, তোমরা ভেবে করবে কি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে, চাঁদের গায়ে চাঁদ লেগেছে, চাঁদের গায়ে চাঁদ লেগেছে। মা সতী বাম দিকে বসতে যাবে, ভোলেনাথ ডান দিকে আসনটা করে দিল। ডান দিকে কে বসে? মা বসে। ডান দিকে কাকিমা বসে, জেঠিমা বসে, ভাগ্নি বসে, ভাইজি বসে, মেয়ে বসে, বাঁ দিকে শুধু স্ত্রী বসে। তাহলে বাঁ দিকের আসনটা ডান দিকে করে দিলেন কেন শিব ঠাকুর? না, তিনি বুঝিয়ে দিলেন আজ থেকে তুমি আমার গুরু মা। রাম হচ্ছে আমার গুরু, আর রামের স্ত্রীর রূপ ধারণ করেছিলে তুমি, তাই তুমি আমার গুরু মা। আজ থেকে বাঁ দিকে নয়, তুমি ডান দিকে বসবে। তিনি ত্যাগটা করে দেখিয়ে দিলেন, ত্যাগটা বললেন না মুখে কিছু। আমরা মুখে ত্যাগের কথা বলি, ত্যাগ করতে পারি না। ভোলেনাথ ত্যাগের কথাটা বললেন না, ত্যাগটা করে দেখিয়ে দিলেন। আর এদিকে দক্ষ রাজা, তিনি সেই একটা জায়গাতে আছে। অহংকারী ব্যক্তির এটাই হচ্ছে সব থেকে মুশকিল। ওই একটা জায়গায় আমাকে দেখে উঠে দাঁড়ালো না, আমাকে দেখে প্রণাম করলো না, আমাকে দেখে মাথা নিচু করলো না, আমার জামাই আমার বিনা অনুমতিতে বেরিয়ে চলে গেল। তাহলে কি করা যায়? দক্ষ প্রজাপতি মনে মনে চিন্তা করছে কি করে প্রতিশোধ নেব। এমন সময় দেবর্ষি নারদ এসে দাঁড়িয়েছেন। বাবা, দেবর্ষি নারদ এসে দাঁড়িয়েছেন। নারায়ণ নারায়ণ নারায়ণ। আর যেই দেবর্ষি নারদকে দেখেছেন, অমনি বললেন কি ব্যাপার আপনি?
নারদ মুনি বললেন, আপনার মুখটা শুকিয়ে বাংলার পাঁচের মতো হয়ে গেছে। তা কি ব্যাপার প্রজাপতি দক্ষ রাজা, আপনার এরকম টেনশন কেন? না আর বলবেন না, আমার ওই জামাই, ওই অসভ্য অভদ্র জামাই ওই ভৃগুমুনি যজ্ঞে এসেছিল, আমাকে দেখে কোনো সম্মান দিল না, আমাকে দেখে মাথা নিচু করলো না, আমাকে দেখে হাত জোড় করলো না, আমার বিনা অনুমতিতে বেরিয়ে চলে গেল। নারদ মুনি অমনি সঙ্গে সঙ্গে বললেন, একটা কাজ করুন না, আপনাকে যখন এত বড় অপমান করেছে, আপনিও একটা যজ্ঞ করুন, আর যজ্ঞে সবাইকে নেমন্তন্ন করবেন, শিব ঠাকুরকে বাদ দিয়ে দেবেন। এখন প্রজাপতি দক্ষ রাজা ভাবছে, নারদ মুনি আমার দলের হয়ে কথা বলছে, তাহলে মনে হয় নারদ আমার দলের লোক। কিন্তু নারদ মুনি তিনি আজকে মিথ্যেও বলছেন না, আর তিনি আজকে সত্যিও বলছেন না। ব্যাপারটা কি রকম? বলে, দুই ভাই মেলা দেখতে এসেছে বাবা। মেলা, চারিদিকে সুন্দর সুন্দর দোকান, খাবার দোকান, কাপড়ের দোকান, বাসনের দোকান। দুই ভাই, এক রামু আর এক শামু, মেলা ঘুরতে 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 প্রচন্ড খিদে পেয়ে গেছে। বড় ভাই ছোট ভাইকে বলছে, হ্যাঁ রে ভাই, তোর কাছে টাকা আছে? শামু বলছে, দাদা আমার কাছে 1 টাকাও নেই, এই দেখো পকেট খালি। দাদা বলছে, আমারও তো পকেট খালি, 1 টাকাও নেই, কিন্তু খিদে পেয়েছে। তারপর আবার দোকান দেখেছে, গরম জিলিপির দোকান, খিদে আরো বেড়ে গেছে। তা ভাই চল বিনে পয়সায় জিলিপি খাবো। ভাই বলে, দাদা আমি যেতে পারবো না, জিলিপি খাওয়ার পরে মার খেতে হবে দাদা, আমি যাব না। দাদা বললেন, ঠিক আছে তোকে যেতে হবে না, আমি বিনে পয়সায় জিলিপি খেয়ে আসছি। দেখ, দোকানে গিয়ে দোকানদারকে বলছে, দাদা জিলিপি কত? বলে 25 টাকায় 250। তা দেন তো দাদা, তাড়াতাড়ি দেবেন কিন্তু দেরি করবেন না। এখন 25 টাকার 250 জিলিপি একটা ঠোঙাতে গরম জিলিপি দিয়েছে, আর অমনি রামু ওই ঠোঙাটা ধরে জিলিপি খাচ্ছে, আর ভাইকে দেখাচ্ছে যে দেখ বিনে পয়সায় জিলিপি খাচ্ছি। গরম গরম জিলিপি খাচ্ছে, ভাইকে দেখাচ্ছে। ভাই ভাবছে যে দাদা যদি বিনে পয়সায় খায়, আমিও খাবো, দাদারও যা হবে আমারও তাই হবে। এখন 10 মিনিট পরে ছোট ভাই এসেছে, দাদা জিলিপি কত? বলে 25 টাকায় 250। দাদা আমাকে দেন তো। এখন তাকেও দিয়েছে, সেও জিলিপি খাচ্ছে, এর খাওয়া হয়ে গেছে। এখন বড় ভাই রামুর খাওয়া হয়ে গেছে, হাতটা ধুয়ে আর ভাবছে লুকিয়ে দোকান থেকে বেরিয়ে যাব। আর যেই বেরোতে যাবে অমনি দোকানদার দেখতে পেয়েছে, এই যে দাদা এদিকে আসুন। জিলিপি খেয়ে বেরিয়ে চলে যাচ্ছেন, 25 টাকা দিয়ে যান। সঙ্গে সঙ্গে রামু বলছে, হ্যাঁ 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 ঠিক তো, আমি তো আপনাকে 30 টাকা দিয়েছিলাম, 5 টাকা ফেরত দেন। দোকানদার বলছে, দেখুন দাদা মিথ্যে কথা বলবেন না, খবরদার বলছি মিথ্যে বলবেন না, আপনি আমাকে 1 টাকাও দেননি। রামু বললেন, ই বাবা সত্যি করে বলছি, আমি আপনাকে 30 টাকা দিয়েছি, 5 টাকা ফেরত দেন। এই দোকানদারের সঙ্গে রামু ঝগড়া লেগে গেছে, এর মধ্যে শামুর খাওয়া হয়ে গেছে। হাতটা ধুয়ে এবার সে ভাবছে আমি কি বলবো, আর রুমাল বার করে হাতটা যেই মুছছে অমনি দোকানদার ডেকেছে, এই যে দাদা আসুন, একটু শুনুন দাদা, আচ্ছা সত্যি করে বলুন তো দাদা, এই যে ভদ্রলোক বলছে 30 টাকা দিয়েছি, আপনি তো ছিলেন, এ কি আমাকে 1 টাকাও দিয়েছে? শামু বলছে, আপনার সমস্যার সমাধান পরে আমি করব, আগে বলুন আমার 5 টাকা আপনার মনে আছে তো নাকি? আমার 5 টাকা মনে আছে তো, না আমাকে একই কেসে আপনি ঢুকিয়ে দেবেন? হ্যাঁ, আমি 30 টাকা দিয়েছি তো। দোকানদার মনে মনে ভাবছে যে আমি যদি বলি এও পয়সা দেয়নি এও দেয়নি, তাহলে পাবলিক কেউ আমাকে বিশ্বাস করবে না। তাড়াতাড়ি বলছে, হ্যাঁ দাদা আপনার মনে আছে, আপনি আমাকে 30 টাকা দিয়েছেন, আপনি 30 টাকা দিয়েছেন, এই নিন 5 টাকা ফেরত নেন। 5 টাকা পকেটে রেখেছে। এবার দোকানদার বলছে, দাদা সত্যি করে বলুন তো, এ কি আমাকে পয়সা দিয়েছে? শামু তখন বলছে, এই মা কালীর দিকে হাত বাড়িয়ে বলছি, যেমন আমি দিয়েছি তেমনি উনিও দিয়েছেন, মানে আমিও দিইনি আর উনিও দেননি, যেমন আমি দিয়েছি তেমনি উনি দিয়েছেন। তাহলে উনিও দেয়নি আর ও দেয়নি, তাহলে এটা সত্যি কথাও নয়, এটা মিথ্যে কথাও নয়। যেমন আমি দিয়েছি তেমনি উনি দিয়েছে। হরি বলো, রাধে রাধে। তাই দেবর্ষি নারদ আজকে তিনি দক্ষ রাজার হয়ে কথা বলছে না, তিনি বলছেন যে আপনাকে যেমন অপমান করেছে, আপনিও এক কাজ করুন, বিরাট যজ্ঞ করুন, যজ্ঞে সবাইকে নেমন্তন্ন করুন, ওই শিব ঠাকুরকে বাদ দিয়ে দেন।
দক্ষ রাজা দেখলেন হ্যাঁ এই কথা খাঁটি কথা, তাহলে আমিও যজ্ঞ করব। যজ্ঞের নাম বাজপেয়ী যজ্ঞ। যজ্ঞে স্বর্গ মর্ত পাতাল সবাইকে নেমন্তন্ন করব, শুধু শিব ঠাকুরকে বাদ দিয়ে। তাই সমস্ত চিঠি লিখে দিলেন সবার নামে, আর চিঠিগুলো দিয়ে দেবর্ষি নারদের হাতে দিয়েছে। নারদ মুনি আজকে চিঠি দিতে যাচ্ছে। যেথা প্রজাপতি চলিলেন তথি, যেথা প্রজাপতি চলিলেন তথি, যেথা প্রজাপতি চলিলেন তথি, আজ বিনা যেথা প্রজাপতি অগ চলিলেন তথি, বিনা যন্ত্র করে লইয়া, যেথা প্রজাপতি চলিলেন তথি, বিনা যন্ত্র করে লইয়া, অগ বিনায় তান ধরি সবে মুগ্ধ করি, বোম পথে চলে ধাইয়া। বিনায় তান ধরি সবে মুগ্ধ করি, কোন পথে চলে ধাইয়া। রাধে তান ধরি সবে মুগ্ধ করি, কোন পথে চলে ধাইয়া। সদায় হরি 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 বলে, হরি 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 বলে, হরি 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 বলে, ও যে ভাবি হিল্লোলে হেলে দুলে, হরি 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 বলে, ওরে ভাবি হিন্ডলে হেলে দুলে, হরি 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 বলে, ওরে ভাবি হিন্ডলে হেলে দুলে, এবং হাতে দুটি নয়ন জলে, ভাবি হিন্ডলে নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি নয়ন বল। জলে, ভাবি হিন্ডলে হেলে দুলে, সদায় হরি 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 বলে। এখন কি করেছে মা, একে একে সবাইকে চিঠি দিচ্ছে। স্বর্গ মর্ত পাতাল, দেবতা যোগী ঋষি মুনি গন্ধর্ব দেবর্ষি নারদ সবার ঘরে ঘরে চিঠি পৌঁছে দিলেন। শুধু বাদ দিয়ে দিলেন বাবা ভোলেনাথকে। এখন যথারীতি দক্ষ রাজার বাড়িতে যজ্ঞ হবে। সবাই সেই দিন সকাল সকাল স্নান করেছে, নতুন বস্ত্র পরেছে, ভালো ভালো গয়না পরে দক্ষ রাজার বাড়ির অনুষ্ঠানে যাচ্ছে। আর এদিকে মা সতী তিনি কিছুই জানে না যে তার বাবার বাড়িতে যজ্ঞ হচ্ছে না কি হচ্ছে, তিনি কিছুই জানে না। তিনি প্রতিদিনের মতো সকালবেলায় বাগানে ফুল তুলতে গেছে। বাগানে তিনি ফুল তুলতে গেছেন মা। রাধে রাধে। আর অমনি ফুল তুলছে, এবার ফুল দিয়ে পুজো হবে ভোলেনাথের। চম্পা পারুল জুথি টগর চামেলা, আর সইতে নারী এই ফুল ঝামেলা। চম্পা পারুল জুথি টগর ঝামেলা, আর সইতে নারী এ ফুল ঝামেলা। চম্পা পারুল জুথি টগর ঝামেলা, আর সইতে নারী এ ফুল ঝামেলা। সাজায় ফুলের ডালি, সাজায় ফুলের ডালি, বসে রয়ে বনমালী। সাজায় ফুলের ডালি, বসে রয়ে বনমালী। সাজায় ফুলের ডালি, বসে রয়ে বনমালী। গোজার লাগি এই ফুল সেই হানে হেলা ফেলা, আর সইতে নারী এই ফুল ঝামেলা। চম্পা পারুল জুথি টগর ঝামেলা,
সতী বাগানে ফুল তুলছেন, এক একজন দেবী এক একজন দেবতা নিজের নিজের রথে চেপে ওপর দিয়ে যাচ্ছে দক্ষ রাজার বাড়ি। একজন দেবী বলে উঠল, কিরে এই সতী, আরে এত সকাল হয়ে গেল তুই এখনো ফুল তুলছিস? তুই এখনো কাপড় পরিসনি? এখনো মাথা ভালো করে বিনুনি করিসনি? তুই এখনো সুন্দর করে সাজিসনি? তা তুই তোর বাবার বাড়ি যাবি না? মা সতী বললেন, বাবার বাড়ি কেন, কি হয়েছে? বললেন, আরে বাবা, তোর বাবার বাড়িতে বিরাট বড় যজ্ঞ হচ্ছে, সবাইকে নেমন্তন্ন করেছে, কেন তুই জানিস না? মা সতী বললেন, না না, আমি জানি না, মনে হয় আমার স্বামী আমাকে বলতে ভুলে গেছে। এক কাজ করো, তোমরা যাও, আমি একটু পরে যাচ্ছি। এই মা সতী তাড়াতাড়ি ফুলগুলো এনে বাবা ভোলেনাথের চরণে দিয়ে বলে উঠলেন, আচ্ছা স্বামী, একটা কথা বলবো। কি কথা? বললেন, আমার বাবার বাড়িতে নাকি বিরাট যজ্ঞ হচ্ছে, আপনি জানেন? ভোলেনাথ তো মিথ্যেবাদী নন, তিনি বললেন, হ্যাঁ জানি। তাহলে আপনি আগে বলেননি কেন? আপনি আগে থেকে বললে আমি ব্যাগটা গুছিয়ে রাখতাম, আমি একটু তাড়াতাড়ি বেরোতে পারতাম। ভোলেনাথ বললেন, দেখো সতী, তোমার বাবার বাড়িতে অনুষ্ঠান হচ্ছে, কিন্তু সেই অনুষ্ঠানে আমাদের নেমন্তন্ন নেই। মা সতী বললেন, অসম্ভব, আমার বাবার বাড়িতে যজ্ঞ হবে, পুজো হবে, আর আমার বাবা আমাকে নেমন্তন্ন করবে না? এ হতেই পারে না, এ হতেই পারে না, কোনোদিন সম্ভব নয়। ভোলেনাথ বললেন, দেখো, তোমার বাবা আমাদেরকে নেমন্তন্ন করেনি। সতী বললেন, কেন, কি এমন হয়েছে? এবার বাবা ভোলেনাথকে বলতে হবে সেই কথা, যে ভৃগুমুনি যজ্ঞে গিয়েছিলাম, সেখানে আমি চোখ বন্ধ করে গোবিন্দের ধ্যান করছিলাম, তোমার বাবাকে দেখে হাত জোড় করতে আমি ধ্যানের মধ্যে ছিলাম, আমার মনে নেই। তোমার বাবাকে দেখে উঠে দাঁড়াতে আমার মনে নেই, তাই তোমার বাবা ভেবে নিয়েছে আমি ওনার শত্রু। তোমার বাবা ভেবে নিয়েছে আমি ওনার শত্রু। রাধে রাধে। মা সতী বললেন, আচ্ছা, তাহলে আমার বাবা নেমন্তন্ন করেনি বলে আপনি যাবেন না? শিব ঠাকুর বললেন, বিনা নেমন্তন্নে 3 জনের বাড়ি যেতে হয়। 3 জনের বাড়ি আপনি বিনা নেমন্তন্নে যেতে পারবেন, আমার কথা নয়, শাস্ত্রের কথা। এক হচ্ছে গুরুর বাড়ি, এক হচ্ছে বন্ধুর বাড়ি, এক হচ্ছে হিতৈষীর বাড়ি। এই 3 জন ব্যক্তি যদি আপনাকে নেমন্তন্ন করতে ভুলে যায়, আপনি নিশ্চয়ই যাবেন, তাতে তিনি বেশি খুশি হবে। কিন্তু যদি নেমন্তন্ন করতে ভুলে যায়, ভোলেনাথ বলছে, তোমার বাবা আমাদেরকে ভুলে যায়নি, তোমার বাবা আমাকে ইচ্ছে করে বাদ দিয়ে দিয়েছে। মা সতী বললেন, ঠিক আছে, আপনাকে যেতে হবে না, তাহলে আমি যাই। ভোলেনাথ বললেন, দেখো সতী, ওখানে গেলেই সর্বনাশ হবে, ওখানে গেলেই তোমার সর্বনাশ হবে, তুমি যাবে না। সতী কোনো কথা শুনলেন না, যে কাপড়টা পরেছিলেন ওই কাপড় পরেই সোজা বাপের বাড়ি ছুটতে ছুটতে যাচ্ছে। ভোলেনাথ নন্দী আর ভিঙ্গিকে ডেকে বলছে, এক কাজ কর, তোরা তোদের মায়ের সঙ্গে চলে যা, চলে যা, মায়ের সঙ্গে দেখবি যা। মা আনন্দে ভাবছে, বাপের বাড়ি যাচ্ছি, বিনা নেমন্তন্নে যাচ্ছি, বাবা খুব খুশি হবে, বাবা আমাকে জড়িয়ে ধরবে, বাবা আমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করবে। এই ভাবতে ভাবতে, এত গয়না বেটি কোথায় পেলি গয়না, এত গয়না বেটি কোথায় পেলি গয়না, বেটি কোথায় পেলি গয়না, বেটি কোথায় পেলি গয়না। ওগো সিঙ্গির ওপর ভিঙ্গি হয়ে, ধিঙ্গির উপর ধিঙ্গি হয়ে, কেন বাপের বাড়ি চলে এলি গয়না, বেটি কোথায় পেলি গয়না, বেটি কোথায় পেলি গয়না, বেটি কোথায় পেলি গয়না। অবস্থা তোর আছে জানা, রাধে। অবস্থা তোর
আসিছে